আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বাংলাদেশের ইতিহাসে গণিতের এক নতুন মহাকাব্য রচনা করে ফেলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেই মহাকাব্যের নাম দিয়েছি 234 বিলিয়ন ডলার এবং তারেক রহমানের অঙ্ক বিলাস। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিনোদনের পাতায় স্বাগত। দীর্ঘ গবেষণার পর অবশেষে জানা গেল পৃথিবীর বিখ্যাত সব গণিতবিদ যারা এতদিন সংখ্যা নিয়ে কাজ করেছেন তারা আসলে কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না। কেন বুঝতেন না সেটা এই ভিডিওতে আশা করি বুঝে যাবেন। আসল গণিত শিখিয়েছেন আমাদের লন্ডন প্রবাসী যুবরাজ তারেক রহমান। তিনি বসে বসে এমন এক জাদুকরী অঙ্ক কষেছেন যা শুনলে খোদ আইনস্টাইন কবর থেকে উঠে এসে হাসতে হাসতে অস্থির হয়ে যেতেন, কিংবা কবরে শুয়েও তিনি হাসতে পারতেন। দাবিটা আসলে কি? দাবিটা হইল বিগত 15 বছরে শেখ হাসিনার সরকার নাকি 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। বিশ্বাস হয়? বিশ্বাস হওয়ার মতো কোনো ঘটনা না। চলেন বিশ্লেষণ করি। 234 বিলিয়ন ডলার অঙ্কটা মুখে বলা খুব সহজ, কিন্তু লিখে দেখেন কয়টা শূন্য লাগে। বাংলাদেশি টাকায় এইটার পরিমাণ প্রায় 29 লক্ষ কোটি টাকা। আমাদের সাধারণ মানুষের মাথায় ঘুরে শুধুমাত্র 1 থেকে 2 কোটি টাকা, এই হিসাব আমরা রোজ করতে গোলমাল পাকিয়ে ফেলি। সেখানে 29 লক্ষ কোটি টাকা, এটা কি চারটিখানি কথা? তার মানে বিগত 15 বছর আমরা যারা বাংলাদেশে বসবাস করতাম, আমরা কি সবাই হাওয়ার উপর ভেসেছিলাম? সরকারের বাজেট কোত্থেকে আসতো? পদ্মা সেতু কি আকাশ থেকে পড়েছিল? মেট্রো রেল কি জাদুর কাঠি দিয়ে বানানো হয়েছিল? নাকি তারেক রহমানের ধারণা অনুযায়ী আমরা সবাই খালি পেটে থাকতাম, সব টাকা প্যাকেটজাত করে বিদেশে পাঠিয়ে দিতাম? একটু চিন্তা করেন তো, 29 লক্ষ কোটি টাকা পাচার করতে কতগুলো ট্রাক লাগতো? যদি নগদ নোট এই টাকা পাচার করা হতো তবে সেই ট্রাকের লাইন ঢাকা থেকে শুরু করে লন্ডন পর্যন্ত পৌঁছে যেত, এইটা আমি বলে দিতে পারি। এবং এটা বাস্তব। নাকি আমাদের অগোচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো যন্ত্র আবিষ্কার করেছিলেন যেটা দিয়ে তিনি চোখের পলকে বিলিয়ন বিলিয়ন ডলার গায়েব করে দিতেন, দেশের বাইরে পাচার করতেন? তারেক রহমানের এই চিত্রনাট্য তো মার্ভেলের সুপার হিরো মুভিকেও হার মানিয়ে দিয়েছে। সকল কমেডি মুভিকে হার মানিয়ে দিয়েছে তারেক রহমানের এই চিত্রনাট্য। যে সময়ে বাংলাদেশের অর্থনীতির আকার জিডিপি ছিল মাত্র 100 থেকে 400 বিলিয়ন ডলারের আশেপাশে, সে সময় নাকি শেখ হাসিনার সরকার একাই 234 বিলিয়ন ডলার লুপাট করে ফেলেছে। এটা অনেকটা এমন যে কারো পকেটে আছে 100 টাকা, কিন্তু তারেক রহমান সাহেব দাবি করতেছে তার পকেট থেকে 300 টাকা চুরি হয়ে গেছে। এই অবিশ্বাস্য ম্যাজিক ম্যাথ দেখার জন্য তো আলাদা টিকিট কেটে সিনেমা হলে যাওয়া উচিত। কি বলেন? ধুরন্ধর, যেটা এই মুহূর্তে সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে ভারতবর্ষের সিনেমা, এইটাকে ফেল করে দিয়েছে তারেক রহমানের এই চিত্রনাট্য। সবচাইতে মজার বিষয় হলো এই দাবিটা আসছে কার কাছ থেকে? যিনি এক সময় দেশে বিদ্যুতের বদলে খাম্বা উপহার দিয়েছিলেন। খাম্বা ব্যবসার সেই অভিজ্ঞতা বোধহয় তিনি এখনো ভুলতে পারেন নাই। তিনি এখনো বোধহয় বিলিয়ন ডলারের কাল্পনিক গল্প বানাতে ব্যস্ত সময় পার করছেন তার সেই খাম্বা প্রীতির কিংবা খাম্বা চুরির জায়গা থেকে। তারেক সাহেব এসি রুমের শীতল বাতাসে বসে বসে গরম গরম কাচ্চি বিরিয়ানি খেতে খেতে যখন কথা বলার মতো কিংবা করার মতো কোনো কাজ থাকে না, তখনই বোধহয় আপনি এই সব আলিফ লাইলার গল্পের প্লট মাথায় নিয়ে আসেন এবং ঝেড়ে কাশেন। তারেক সাহেব সম্ভবত ভাবেন এই দেশের মানুষ এখনো আদিম যুগে বসে আছে, তারা কোনো কিছু বুঝে না, কোনো কিছু জানে না, তাদের সামনে বড় বড় সংখ্যা বললেই তারা ভয়ে কাঁপতে থাকবে। আরে ভাই, মানুষ এখন স্মার্টফোন চালায়, ক্যালকুলেটর সবার পকেটে আছে। মানুষ আপনার অঙ্ক দেখে ভয় পাচ্ছে না, বরং লুঙ্গি তুলে হাসতেছে, নাচতেছে। আপনার এই বয়ান পৃথিবীর সকল কমেডি শো এবং জোকসকে হার মানিয়ে দিয়েছে। আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, 2006 সালে বাংলাদেশের জিডিপি ছিল প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলার। তখন সদ্য তারেকের আম্মা অর্থাৎ খাম্বার আম্মা মাম্মি ক্ষমতা থেকে চলে গেছে আর কি। আর 2023-24 অর্থ বছরে তা দাঁড়িয়েছে 450 বিলিয়ন মার্কিন ডলার। এটা কোনো জোকস না, এটা এমনি এমনি হয়নি। স্বাধীনতার 34 বছরে যেই অর্থনৈতিক অর্জন তার প্রায়
6 গুণ অর্জন হয়েছে মাত্র 15 বছরের টানা শাসনামলে। মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, থার্ড টার্মিনাল, ইকোনমিক জোনের মতো বিশাল বিশাল মেগা প্রকল্প বাস্তবায়নের ব্যয় বহন করার পরেও সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং কূটনৈতিক সফলতার কারণে। মাত্র 15 বছরের নিরবচ্ছিন্ন শাসনে যে দেশের অর্থনীতি 70 বিলিয়ন থেকে 450 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, সেই দেশ থেকে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। ব্যাপারটা অনেকটা আপনার পকেটে ছিল 70 টাকা, কিন্তু থানায় গিয়ে অভিযোগ করলেন 250 টাকা চুরির। তারেক রহমান, রাজনীতি করতে চাইলে একটু পড়াশোনা করে মাঠে নামেন। অন্তত প্রাথমিক বিদ্যালয়ের পাটিগণিতের যে বই সেটা উল্টে দেখেন। 29 লক্ষ কোটি টাকার মিথ্যাচার হজম করার মতো পেট বাংলার মানুষের নাই। মিথ্যার একটা সীমা থাকা উচিত, কিন্তু আপনার কল্পনা তো আকাশ ছুঁয়ে ফেলেছে। আপনি যে ভণ্ড, আপনি যে মিথ্যাবাদী, বাংলাদেশের মানুষ সেটা বুঝে গেছে। হয়তো অচিরেই আমরা শুনবো পৃথিবীর সব ডলার শেখ হাসিনা একাই সুটকেসে করে ভারতে নিয়ে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মানুষ আর রুপি কিংবা ডলার ব্যবহার করছে না, তারা বাংলাদেশি টাকায় লেনদেন করতেছে। শুনলেও শুনতে পারি, অবাক হওয়ার কিছু নেই। তারেক রহমান যেমন হাওয়া ভবন সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে চুরবাটপারি করেছে, ঠিক একইভাবে অন্য কেউ ভাবছে অন্যরাও চুরবাটপারি করে। তারেক রহমান সাহেব, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যায়। প্রত্যর্পণ চুক্তির বিষয়ে অভিজ্ঞ এই ল ফার্মটি সুস্পষ্টভাবে বলছে যে এই যে বাংলাদেশ সরকার এই রায়ের ভিত্তিতে যদি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনার প্রত্যর্পণ চায়, শেখ হাসিনার এক্সট্রাডিশন চায়, সেটা অবৈধ হবে এবং বাংলাদেশ সরকার ন্যায্য বিচার ছাড়া তার উদ্দেশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বলে গণ্য করা যাবে। 2025 সালে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু করার পর থেকে কখনো আওয়ামী লীগ বা শেখ হাসিনার তরফে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের চেষ্টা করা হয়নি। শেখ হাসিনার তরফে বরাবরই বলা হয়েছে যে এই বিচার প্রক্রিয়াকে তারা একটা শ্যাম ট্রায়াল, ভুয়া অবৈধ বিচার বলে মনে করেন এবং এই বিচার প্রক্রিয়াকে কোনোভাবেই স্বীকৃত বিচার প্রক্রিয়া বলে মনে করে না আওয়ামী লীগ বা শেখ হাসিনা। এ অবস্থায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে 2025 সালের নভেম্বর মাসেই। অথচ এর পরেও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের তরফে আওয়ামী লীগের বা শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের প্রচেষ্টা নেওয়া হয় না, বরং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন যে একজন আসামি অনুপস্থিত থাকা অবস্থায়, ইন অ্যাবসেন্সিয়া, তার বিরুদ্ধে এমন একটি বিচার এত দ্রুত গতিতে সম্পন্ন করে এবং তাকে কোনো রকম আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়ে যে বিচার অনুষ্ঠিত হয়েছে এবং যে বিচারের মাধ্যমে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, এই আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার যথেষ্ট সুযোগ আছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এসব প্রতিক্রিয়া দেখালেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বরাবরের প্রতিক্রিয়া ছিল এই ভুয়া বিচার, এই অবৈধ বিচার তারা মানেন না। শুধু সেটাই নয়, এই আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হওয়ারও কোনো সুযোগ যেমন তারা পান নাই, তেমনি সুযোগ পেলেও অবৈধ ইউনূস সরকারের আমলে এ বিষয়ে কোনো সংযোগ বা যোগাযোগ কোনো ফল আনবে বলে তারা বিশ্বাস করেন না। একটা শ্যাম ট্রায়াল, ভুয়া আদালত হিসেবেই একে অভিহিত করে এসেছেন তারা। এতদিন বাদে শেখ হাসিনার তরফে একটা শীর্ষস্থানীয় ব্রিটিশ ল ফার্ম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছে, যেই চিঠিতে তারা এই যে রায় ঘোষিত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং যেভাবে বিচার প্রক্রিয়া চলেছে তার কোথায় কোথায় তাদের আপত্তি সে কথা তুলে ধরেছেন। এবং নামকরা এই ব্রিটিশ ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যে চিঠি লিখেছে সেটার শুরুতেই তারা সুস্পষ্টভাবে জানিয়েছে যে এই চিঠি লেখার অর্থ এই নয় যে কোনোভাবে শেখ হাসিনা এই বিচার বা রায়ের কোনো অংশকে কোনোভাবে বৈধতা বা স্বীকৃতি দিতে প্রস্তুত। এবং আন্তর্জাতিক এই ল ফার্মটি এর পাশাপাশি এটা জানিয়েছে যে একদিকে যেমন এই বিচারকে, এই বিচার প্রক্রিয়া এবং আদালতকে কোনোভাবে স্বীকৃতি দিতে তাদের মক্কেল প্রস্তুত নয়, কিন্তু তাদের মক্কেল শেখ হাসিনা আন্তর্জাতিক যে কোনো ফোরামে
এই আইন, এই বিচার, এই আদালতের প্রতিকার চাইতে যেতে পারেন। এবং কিংসলি অ্যান্ড ন্যাপলি এলএলপি এই ল ফার্মটিকে যে শেখ হাসিনা আওয়ামী লীগ বেছে নিয়েছে শেখ হাসিনার তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি লেখার জন্য, সেটাও খুব কৌতূহলোদ্দীপক। কারণ কিংসলি ন্যাপলি এলএলপি এই ল ফার্মটি যদিও বা কর্পোরেট ল থেকে শুরু করে নানা রকম আইনেরই প্র্যাকটিস করে, কিন্তু তাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে ক্রিমিনাল প্রসিডিংস, ফৌজদারি আইনের বিষয়ের শুনানিতে। শুধু তাই নয়, তাদের একটা বিশেষ খ্যাতি গড়ে উঠেছিল যখন 1937 সালে তারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার পরপরই যে একদিকে ফৌজদারি মামলা পরিচালনার জন্য এবং অন্যদিকে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ বিষয়ক বিভিন্ন মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক আইনে প্রসিদ্ধ এই কিংসলি ন্যাপলি কে বেছে নেওয়া তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার মামলার জন্য। কারণ শেখ হাসিনার মামলার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই বিচারের উপর ভিত্তি করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারের উপর ভিত্তি করে ভারত সরকারকে তাকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়ে রেখেছে। মনে রাখতে হবে যে এই চিঠিটা শেখ হাসিনার তরফে এমন একটা সময়ে লেখানো হলো যখন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ব্যক্তি, প্রধান কৌশলী, প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তারা সরিয়ে দিয়েছে। সেখানে তারা বিএনপি সমর্থিত একজন আইনজীবীকে এনেছেন এবং তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরপরই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের তরফেই এমন অভিযোগ এসে গেছে প্রকাশ্যে যে তাজুল ইসলাম শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী হিসেবে তখনকার পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনকে যে সুযোগ দিয়েছেন এবং তার দণ্ড যে কমিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে যেমন বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে বলে তার প্রসিকিউশন টিম, তার কৌশলীদের মধ্যেই সন্দেহ আছে এবং অনেকের কাছে প্রমাণ আছে বলে অনেকে প্রকাশ্যেই বলাবলি করছেন, লিখছেন। অন্যদিকে এমন কল রেকর্ড এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে বেরিয়েছে যে এই ট্রাইব্যুনালে কার মামলাটি রাখা হবে, কাকে জামিন দিয়ে দেওয়া হবে, এসব বিষয়ে এক রকমের আর্থিক লেনদেনের জন্য পর্যন্ত কৌশলীরা বিভিন্ন অভিযুক্ত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করছিলেন। এই অবস্থায় বিএনপি নিযুক্ত চিফ প্রসিকিউটর এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের প্রসিকিউশন টিম কোনো অপরাধ, আর্থিক অপরাধ, অনৈতিক কার্যকলাপ কিংবা ইন্টিগ্রিটির সমস্যায় ভুগছিলেন কিনা সে বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। এই যে চিঠিটি শেখ হাসিনার তরফে লেখানো হয়েছে, সেখানে বিশেষভাবে বলা হয়েছে যে প্রসিকিউশন টিম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে, ফৌজদারি বিচার ব্যবস্থায় একটা ভালো রায় নিয়ে আসতে। আর সেখানে কিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন একজনকে চিফ প্রসিকিউটর, প্রধান কৌশলী নিযুক্ত করা হয়েছিল যিনি কিনা যে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টি করতেন, মানে আমার বাংলাদেশ পার্টিটা জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত হয়েছিল কবছর আগে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে গিয়ে। আর এই তাজুল ইসলাম, ব্যারিস্টার রাজ্জাক, মানে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির যে নেতৃবৃন্দ, তারা সকলেই জামায়াতে ইসলামীর নেতাদের যখন যুদ্ধাপরাধের দায়ে বিচার চলছিল আওয়ামী লীগের আমলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন তারা তাদের পক্ষের কৌশলী হয়ে কাজ করছিলেন। এখন ব্রিটিশ ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি বলছে যে এটা কি করে সম্ভব যে এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে প্রসিকিউশন টিম গড়ে তোলা হলো শেখ হাসিনার বিচার করবার জন্য। এবং তারা বলছেন যে ওই তাজুল ইসলাম এতটাই রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট যে এমনকি 2025-এর মার্চেও তিনি এবি পার্টির মঞ্চে উঠে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার দাবিতে সোচ্চার হয়ে উঠেছিলেন, বক্তব্য দিয়েছিলেন এবং তখন সেটা নিয়ে দেশে বিদেশে সমালোচনা হয়েছিল। এছাড়াও এই চিঠিতে
প্রায় 10 পাতার যে চিঠি লিখেছে শেখ হাসিনার পক্ষে এই ব্রিটিশ ল ফার্ম, সেখানে তারা যেসব অভিযোগ এনেছে তার মধ্যে একটি হচ্ছে যে এই যে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে ইন অ্যাবসেন্সিয়া, সেটি এই মামলার প্রক্রিয়াকে আন্তর্জাতিক ন্যায় বিচারের মৌলিক নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক করে তুলেছে। এবং তারা মনে করিয়েছে যে ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর এবং পুরো প্রক্রিয়া নানাভাবে পক্ষপাত, দক্ষতার সমস্যা এবং আইনি অঙ্গীকারের লঙ্ঘনের ভেতরে অভিযুক্ত হয়েছে। যে প্রধান অভিযোগগুলো এনেছে এই চিঠিতে, শেখ হাসিনার পক্ষে লেখা এই চিঠিতে যে অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে একটা আছে যে আইসিটিতে যে নতুন বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে তারা সকলেই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অনেক বিচারকেরই পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না, আন্তর্জাতিক অপরাধ কিংবা জটিল মামলার বিচার করার কোনো যোগ্যতা তাদের ছিল না, কিংবা অত্যন্ত স্বল্প যোগ্যতা নিয়ে এমন একটা হাই প্রোফাইল আদালতে বিচার করতে এসেছিলেন তারা। এছাড়াও মামলা শুরুর আগে চলাকালীন সময়ে একাধিক বিচারকের বিভিন্ন পক্ষপাত দুষ্ট মন্তব্য যেগুলো তাদের ভেতরকার এক ধরনের পূর্ব ধারণা এবং পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয় বলে এই চিঠিতে লেখা হয়েছে। বলা হয়েছে যে এই পরিস্থিতি তো সরাসরি শেখ হাসিনার স্বাধীন ও ন্যায়সঙ্গত বিচার পাওয়ার অধিকার হরণই করে ফেলেছে। এর বাইরে তাজুল ইসলামের বিষয়ে বিস্তারিত লেখা হয়েছে, তার পক্ষপাতিত্বের বিষয়ে। এছাড়া এই চিঠিতে বলা হয়েছে যে শেখ হাসিনাকে মামলার অভিযোগ বা প্রমাণের তথ্য যথাযথভাবে জানানো হয়নি। এখন এই ট্রাইব্যুনাল গঠনের প্রায় 18 মাস পেরিয়ে যাওয়ার পর কিন্তু ব্যাপকভাবে এই অভিযোগ বিস্তারিতভাবে বিভিন্ন সূত্রে বেরিয়ে আসছে, বিভিন্ন আইনজীবীদের সূত্রে, পর্যবেক্ষকদের সূত্রে বেরিয়ে আসছে যে শুধু শেখ হাসিনা নয়, এই ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং এই ট্রাইব্যুনালের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বেশিরভাগ ব্যক্তিদেরই এখন পর্যন্ত বিস্তারিতভাবে কোনো অভিযোগ জানানো হয়নি, তাদের বিরুদ্ধে তদন্তে কোনো সুনির্দিষ্ট অভিযোগও পাওয়া যায়নি। এখন এই চিঠিতে তাই বলা হচ্ছে যে শেখ হাসিনার ক্ষেত্রেও মামলার অভিযোগ বা প্রমাণের তথ্য কোনোভাবেই তাকে জানানো হয়নি এবং নিজের পছন্দের আইনজীবীদের নিয়োগ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, অনুপস্থিতিতে বিচার হয়। মৃত্যুদণ্ডের মামলায় প্রয়োজনীয় আন্তর্জাতিক নিরাপত্তা ও যে সুরক্ষার ব্যবস্থাগুলো তার পাওয়ার কথা, ডিফেন্সের যে রাইট তার আছে, সেগুলো অবহেলা করা হয়েছে। এছাড়াও ওই প্রক্রিয়াগত যে সমস্যা, মানে একেবারে আইসিটি এই মামলার বিচার করতে পারে কিনা, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটির বিচার করার কথা 1971 সালের যুদ্ধাপরাধের, সেই আদালতে আসলে 2024 সালের জুলাই আগস্টের সরকার বিরোধী আন্দোলনে সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ কিংবা ওই সব ঘটনার বিচার হতে পারে কিনা, সে প্রশ্নটাও কিন্তু এই চিঠিতে তোলা হয়েছে। বলা হয়েছে যে 2024-এর রাজনৈতিক আন্দোলনের কারণে ট্রাইব্যুনালের ক্ষমতা সম্প্রসারণ করে নিয়ে যে এই বিচার করা হলো, সেটাও কোনোভাবেই আন্তর্জাতিক আইন বা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন কিংসলি এবং ন্যাপলি শেখ হাসিনার পক্ষে এই চিঠি লিখে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কি করতে বলছে? তারা সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছে যে এই যে অবৈধ এবং পক্ষপাত দুষ্ট রায় দেওয়া হয়েছে সেটা এখনই ভয়েড ঘোষণা করা হোক, সেটা বাতিল করা হোক, এবং তারা বলেছে যে কোনো পদক্ষেপ যাতে নেওয়া না হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করার জন্য, কারণ সেই পদক্ষেপ নিতে গেলেই এটাকে সামারি এক্সিকিউশন বা ন্যায্য বিচার ছাড়া হত্যা হিসেবে বিবেচিত হবে। তার মানে এক্সট্রাডিশন মামলা করতে অভিজ্ঞ, প্রত্যর্পণ চুক্তির বিষয়ে অভিজ্ঞ এই ল ফার্মটি সুস্পষ্টভাবে বলছে যে এই যে বাংলাদেশ সরকার এই রায়ের ভিত্তিতে যদি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনার প্রত্যর্পণ চায়, শেখ হাসিনার এক্সট্রাডিশন চায়, সেটা অবৈধ হবে এবং বাংলাদেশ সরকার ন্যায্য বিচার ছাড়া তার উদ্দেশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বলে গণ্য করা যাবে। এর পাশাপাশি বলা হয়েছে যে ভবিষ্যতে কোনো আইনি প্রক্রিয়া শেখ হাসিনার বিরুদ্ধে প্রয়োগ করার আগে যেন তাকে সঠিক নোটিশ ও সুযোগ দিয়ে তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয় এবং স্বাধীন নিরপেক্ষ ট্রাইব্যুনাল দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো অভিযোগের পুনঃবিচার করা হয়। এই পদক্ষেপগুলো তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আশা করেন, কারণ
আইসিটির আদালত পুনর্গঠিত হয়েছিল রাজনৈতিক যুক্তি দ্বারা, প্রসিকিউটর পক্ষপাত দুষ্ট ছিলেন এবং আইনগত অধিকার, ন্যায্য বিচার ও অংশগ্রহণের সুযোগ নিয়ে সংবিধান ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটেছিল ওই আইসিটির বিচার প্রক্রিয়ার মাধ্যমে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রতিক্রিয়ায় কি জবাব দেয়? কিংসলি ন্যাপলি শেখ হাসিনার পক্ষে সুস্পষ্টভাবে বলেছে তারা প্রত্যাশা করে 14 দিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগগুলোর সুস্পষ্ট জবাব দেবে। এখন আদালত জবাব না দিলে কি হবে বলা মুশকিল। যেহেতু কিংসলি ন্যাপলি বলেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফ্রিডম হাউস সহ বিভিন্ন সংস্থা এরই মধ্যে এই মামলার প্রক্রিয়াকে অনৈতিক, পক্ষপাত দুষ্ট এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ডের বিপরীত বলেছে, এবং যখন বাংলাদেশের বিএনপি সরকারকে তাজুল ইসলামের আদালতের ঘুষ লেনদেন এবং অনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের তদন্ত করে দেখতে হচ্ছে, তখন এসব অভিযোগকে যথাযথ গুরুত্ব না দেওয়া একদিকে আইনের শাসনের প্রতিশ্রুতি দিয়ে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে যেমন বিব্রত করবে, তেমনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে যেসব অভিযোগ বা একে যে শ্যাম ট্রায়াল হিসেবে অভিহিত করা আওয়ামী লীগের বা শেখ হাসিনার, সেদিকেও যুক্তি আরো জোরদার করবে, সেটা নিশ্চিত।